সবাইকে আমন্ত্রণ। রাতের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার উত্থানের শঙ্কা তারেক রহমানের। কুমিল্লা সম্মেলনে জানালেন ঐক্য, জনগণ এবং দেশ গঠনই আগামীর প্রতিপাদ্য। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ জামায়াত আমিরের। বললেন, দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃশ্যমান অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন। জানালেন সিইসি, পক্ষপাত প্রহসনের রীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি। খাগড়াছড়িতে 144 ধারা উপেক্ষা করেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনা, পুলিশ, বিজিবি। জাতিসংঘে সংস্কারের কথা তুলে ধরে দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। মত বিশ্লেষকদের নির্বাচনী বার্তায় মিলেছে সবার আস্থা বহালের আভাস। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে দুর্গাকে মর্তে স্বাগত জানাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণ যেভাবে চায় বিএনপি সেভাবেই পরিচালিত হবে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি। আরফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট না হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব আর আগ্রহ ছিল অনেকটাই ম্লান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক বিস্তৃতি। নগরীর টাউন হল মাঠে কাউন্সিলে যোগ দেন 14 ইউনিটের 1414 জন কাউন্সিলর। দীর্ঘ 1.5 দশক ধরে কেন্দ্র ঘোষিত ধারাবাহিক কমিটি দিয়ে দল পরিচালিত হলেও এবার সীমিত পরিসরে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল। তারেক রহমান যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন ওভাবে আমরা আমাদের গ্রামে, আমাদের এলাকা, আমাদের পাড়ায়, যার যার জায়গা থেকে আমরা কাজ করব। যারা বিএনপির দায়িত্ব পাবে তারা অবশ্যই সবাই সাথে সম্মিলিতভাবে তারা দায়িত্ব পালন করে, সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করবে। বিকাল 3:30টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। পরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি চায় না। ইসলাম ধর্মে বিশ্বাস করি, অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়। বিকাল 4:30টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে গণতান্ত্রিক শক্তির ঐক্য অটুট রাখার উপর জোর দেন। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। তারেক রহমান বলেন, দেশ থেকে ডাকাত বিতাড়িত হয়েছে, রাষ্ট্র বিনির্মাণে এখন শুধু সম্মেলন করে নয়, ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি যেতে হবে।
জানতে হবে মানুষ কি চায়। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচন না হলেও সিনিয়র সহসভাপতি পদে ৩ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকে ৪ জন, সাংগঠনিক সম্পাদকে ৪ জন ভোটযুদ্ধে লড়াই করেন। অক্টোবর নাগাদ দেশের বেশিরভাগ আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত বিএনপি। কুমিল্লার 11টি আসনে বরাবরই বিএনপি এগিয়ে থাকলেও এবার প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। দলটির একসময় মিত্র জামায়াত যেমন প্রতিপক্ষ, তেমনি দলটির অভ্যন্তরে রয়েছে নানা ধরনের অন্তঃকন্দল। তাই এই সম্মেলনের মাধ্যমে দলটি নতুন নেতৃত্ব যেমন নির্বাচিত করছে, তেমনি দলের কর্মী আর সমর্থকদের ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার জোর দিয়েছেন দলটির হাইকমান্ড। আরিফিন শাকিল, যমুনা নিউজ, কুমিল্লা। আইন হাতে তুলে নেয়া, মামলা, বাণিজ্য এবং প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক মত বিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি। এর আগে সকালে পৃথক এক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না জনগণকে। রাজধানীর ইব্রাহিমপুরে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা। অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির। দেশকে শৃঙ্খলায় ফেরাতে দায়িত্বশীল নাগরিকের মতো কাজ করার আহ্বান জানান। বলেন, দলের কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, অতীতের সমস্ত কষ্ট এখন পায়ের তলায় ফেলে দেন। কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। ধৈর্য ধরুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন। কেউ আমরা আইন হাতে তুলে নেব না। আবার কারণ আমি মিথ্যা মামলাও দেব না, যে মৌসুম পেয়েছি এখন ইচ্ছা মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু কামাই করে নেই না, এ কাজও আমরা করবো না, এটাও হারাম। এর আগে সকালে কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে যোগ দেন জামায়াতের আমির। বলেন, তার দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান এবং অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। আর এই কথা জানিয়ে সিইসি এমএমএম নাসির উদ্দিন বলেন, ইসির ওপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেবে না কমিশন। সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন। জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে। কমিশনাররা জানান, সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে। বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি, অনেকে অতি উৎসাহী ছিলেন। এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা। বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি, অনেকটা এরকম হৈমন্তী শুক্লার গানের মতো, আমার করার কিছুই ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিন্তু এইবার হবে উল্টোটা, মানে চেয়ে চেয়ে দেখার আর সময় আপনাদের থাকবে না, আপনারা খালি করতেই থাকবেন। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সেই দায়িত্ব আপনি নেবেন এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে, সেটি বিশ্বের একটি মডেল হিসেবে আসবে। আমরা সংগঠিতভাবে ভালো নির্বাচন করার জন্য আমাদের স্ব স্থান থেকে
সক্রিয় ভূমিকা পালন করব। সিইসি বলেন, নির্বাচন কমিশনের উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার। এই কমিশনই উপহার দিতে পারবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। We are facing so many challenges, both seen and unseen. অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই, এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সম্মেলনে ইসির সিনিয়র সচিব বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আসছে নির্বাচনে বড় চ্যালেঞ্জ এআই এর অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, এটা একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ শেষ হয়েছে। এর আগে ফেসবুকে উস্কানিকে কেন্দ্র করে বিরোধে জড়ায় পাহাড়ে বসবাসকারী দুই পক্ষ। পরে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। মোতায়েন করা হয় 7 প্লাটুন বিজিবি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন যমুনা টিভি ও কালের কণ্ঠের খাগড়াছড়ি প্রতিনিধি। সকাল থেকে শহরের নানা স্থানে সাদা পোশাকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। অবরোধকে কেন্দ্র করে দুপুরে উপজেলা এলাকা, চেঙ্গি স্কোয়ার এবং মহাজন পাড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান। প্রশাসনের জারি করা 144 ধারার মধ্যেই সড়কে অবস্থান নেয় পাহাড়ে বসবাসকারী দুই পক্ষ। শহরের স্বনির্ভর এবং চেঙ্গি স্কোয়ার এলাকায় অবরোধকারীরা কয়েক দফা পিকেটিং করে। এ সময় পথচারীদের উপর হামলার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা দেশীয় অস্ত্র, গুলতি ও লাঠি সোঁটা নিয়ে কয়েক দফায় হামলার চেষ্টা চালায়। এই ঘটনায় 13 জন আহত হওয়ার খবর মিলেছে। সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন যমুনা টিভির খাগড়াছড়ি প্রতিনিধি শাহরিয়ার ইউনুস এবং কালের কণ্ঠের প্রতিনিধি জ্যাক ত্রিপুরা। জেলা শহরের মহাজনপাড়া, শাপলা চত্বর, পানখাইয়া সহ কয়েকটি স্থানে জোরদার করা হয়েছে বিজিবি টহল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানালেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। গত মঙ্গলবার কোচিং থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় এই মারমা কিশোরী। এই ঘটনায় প্রধান অভিযুক্ত চয়নশীলকে বুধবার সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আমরা তো আইসে চরম ভোগান্তিতে আছি। আমাদের দাবি হলো যত দ্রুত সম্ভব যে পলাতক দুইজনকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি, ওইটা আমরা দাবি। পুলিশের আমাদের ডিপ্লয়মেন্ট আছে, ডিএসপি, জিপি, জেপিবি, বাংলাদেশ সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট আছে, বিজিবি ডিপ্লয়মেন্ট আছে, আনসার ডিপ্লয়মেন্ট আছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে, মোটামুটি যান চলাচল শুরু হয়েছে। পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইউপিডিএফ নিষিদ্ধ এবং চাকমা রানী ইয়ানয়ানকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে টিএসসির রাজু চত্বরে সার্বভৌমত্ব সচেতন শিক্ষার্থী জোট এই ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ধর্ষণ ইস্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করে ইউপিডিএফ এবং ইয়ানয়ান চক্র সেনাবাহিনীর উপর হামলা, দাঙ্গা, উস্কানি এবং রাষ্ট্রবিরোধী স্লোগানে পাহাড় অস্থিতিশীল করছে। এর পেছনে আওয়ামী লীগ এবং ভারতীয় ষড়যন্ত্র আছে বলে অভিযোগ তাদের। এ সময় বক্তারা সরকারের নীরবতার তীব্র সমালোচনা করে দ্রুত ইউপিডিএফ নিষিদ্ধ এবং ইয়ানয়ানকে গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে পাহাড়ের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের সংস্কার কার্যক্রম তুলে ধরে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহির আওতায় আনলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যৎ সরকারকে গণ অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানিয়ে সংস্কার চালিয়ে নেয়ার বার্তা দিয়েছেন তিনি। আর এটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কূটনীতিকরা। একই সাথে নির্বাচনী বার্তায় বিশ্বকে ডক্টর ইউনূস জানিয়েছেন, গণতান্ত্রিক অভিযাত্রায় কারো আস্থা নষ্ট করবে না বাংলাদেশ। আলামিন হক আহনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের যে অভিযাত্রা, সেই গল্পই বিশ্বমঞ্চে তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন সংস্কারের কথা, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই কথাও জানিয়েছেন বিশ্ববাসীকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে বিপুল সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাতে সহজেই নির্বাহী আদেশে সংস্কার কাজ বাস্তবায়ন করা যেত, কিন্তু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ বেছে নিয়েছে সরকার। রাজনৈতিক বিশ্লেষক ও কূটনীতিকরা বলছেন, জাতিসংঘে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন তিনি। সংস্কার কিন্তু একদিনের বিষয় নয়, এটা কিন্তু একটা প্রক্রিয়া। তো কাজেই বাংলাদেশে আমরা সংস্কারের উদ্যোগ নিলেও সকলেই যেটা সমর্থন করি বা আমরা সকলেই যে এটাকে বাস্তবায়নের জন্য আগ্রহী, সেটাও কিন্তু ঠিক কথা নয়। তো কাজেই তার এই আগ্রহ যদি থাকে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এতে আমাদের নিরন্তর সমর্থন দিয়ে যায়, একদিক থেকে পরবর্তী যে সরকার আসবে তার উপরেও একটা চাপ তৈরি হবে
যে এটা তো আন্তর্জাতিক সম্প্রদায় জানে, সুতরাং এখন আমাদের এই সংস্কার থেকে কোনো অবস্থাতেই পিছিয়ে আসার কোনো সুযোগ নাই। ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য, যেখানে আর কখনো স্বৈর শাসকের আবির্ভাব হবে না। নির্বাচন হওয়া মানে হচ্ছে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বাংলাদেশ। সে ডেফিনেটলি মেসেজটা তো ভালো মেসেজ, এবং আন্তর্জাতিক সম্প্রদায় আমি মনে করি যে এটা ভালোভাবেই নেবে, কারণ সবাই চাইতেছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসুক। একই সাথে অর্থ পাচার নিয়ে বাংলাদেশের মতো দেশগুলো কতটা ভুক্তভোগী সে ব্যাপারে বিশ্বের নজর দেওয়া জরুরি বলে মনে করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ডক্টর ইউনূসের এই বক্তব্য সময় উপযোগী বলে মনে করছেন এই কূটনীতিক। বাংলাদেশের মতো দেশ, যারা আমরা অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশ, তাদের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে এরকম পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক একটা প্রতিরোধ দরকার, উদ্যোগ দরকার, আমার ধারণা এটা কিন্তু অনেকেরই দৃষ্টি আকর্ষণ করবে। এখন প্রতিবেশী দেশের বিভ্রান্তিমূলক প্রচারণা এবং ঘৃণাত্মক বক্তব্য নিয়েও কৌশলী বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক। আমার মনে হয় ওনার মাথায় কাজ করছে যে একটা স্মুথ পাওয়ার ট্রানজিশন দরকার, এখন কোনো ঝামেলায় হয়তো সে জড়াইতে চাচ্ছে না। বাংলাদেশ কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি, আমাদের সীমান্তের বাইরে থেকে বিভিন্নভাবে এখন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। তো কাজে সেই জায়গাগুলোর মাধ্যমে তিনি আমাদের কথাটাই বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে বোঝাবার চেষ্টা করেন। শান্তিতে নোবেলজয়ী ইউনূস পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চেয়েছেন। এছাড়া 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের অবসান চেয়ে বিশ্বকে যে বার্তা তিনি দিলেন তা খুবই জরুরি বলে মত সবার। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। আল আমিন হক কহন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পূর্ণ সমর্থন দিয়েছেন বিশ্বের 11টি দেশের সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক প্রধানরা। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই সমর্থন দেন তারা। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রাইবার্গার নেতৃত্বে বৈঠকে অংশ নেয় স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস ভাদিচ, বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিচেল সহ অনেকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই সময়ে যে কোনো সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের আশ্বাস দেন তারা। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অগ্রগতির প্রশংসা করেন তারা। দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হলো, যদিও মূল পূজার কার্যক্রম শুরু হবে আগামীকাল মহাষষ্ঠীর মাধ্যমে। সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে দেবী বোধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এদিন বিহিত পূজা করেন পুরোহিত। সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন এই পূজা পাঠে। পুরো মন্দির জুড়ে এখন উৎসবমুখর আমেজ, ঢাকের ধ্বনি আর আরতিতে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবী দুর্গার। শারদীয় উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান দর্শনার্থীরা। মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কালচারে কিভাবে পূজাগুলো উদযাপন হয় সেটা দেখতে আসছে, কতগুলো মানুষ আসে সেটা দেখতে আসছে, অনেক কিছু জানার আছে, শেখার আছে। দেশ এবং জাতি এবং জগৎ যেন শান্তি বয়ে আনে, সবার মাঝে সম্প্রীতি বয়ে আনে। সার্বজনীন তার শারদীয় দুর্গোৎসব সবার। এই পুজোটাই একমাত্র সময় যখন আমি সবাইকে দেখতে পাই, সবার সাথে একসাথে হাসি খেলে আনন্দ করতে পারি। বিশেষত ধনুচি নাচ খুবই এনজয় করি। মায়ের প্রতি একটা টান আছে, মায়ের প্রতি একটা ভক্তি আছে, মায়ের প্রতি একটা ভালোবাসা আছে। ভালোবাসা থেকে আমরা এখানে আসা যাওয়া করি। এই মুহূর্তে আবারও চলমান জাতিসংঘের অধিবেশন প্রসঙ্গ, যেটা কভার করছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে সরাসরি আরও একবার আমরা তাকে যুক্ত করছি। মাহফুজ মিশু, আপনি নিশ্চয়ই এবার আমাকে আশা করি ঠিকঠাক শুনতে পাচ্ছেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের কথা শুনছিলাম, সেটা নিয়ে রিপোর্টও দেখেছে, কিন্তু তিনি ঠিক কোন প্রেক্ষাপটে ইউনাইটেড বাংলাদেশ এবং ইউনাইটেড নেশনস কথাটা বললেন, আর আজ সরকার প্রধানের আর যদি কোনো কর্মসূচি থাকে একটু জানাবেন। তুমি যে প্রেক্ষাপটে প্রফেসর ইউনূস এই কথাটি বলেছেন, সেই প্রেক্ষাপটটি হচ্ছে আসলে এবারে তার জাতিসংঘে যে প্রফেসর ইউনূসের যে মিশন, সেই মিশনের সঙ্গে আপনি জানেন যে সরকারের প্রত্যক্ষ বা অংশীদার না হয়েও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ 3 দলের আরো 3 জন নেতা, অর্থাৎ মোট 6 জন তার সফরসঙ্গী রয়েছেন। প্রফেসর ইউনূস খুব মজা করে বলছিলেন, যাদের সঙ্গে তিনি কথা বলছিলেন তারা তার পুরনো বন্ধু, বিভিন্ন দেশের সাবেক সরকার রাষ্ট্রপ্রধান মন্ত্রী তারা, এবং সেটি অ্যাসোসিয়েশনটাকে বলা হয় ফ্রেন্ডস অফ বাংলাদেশ। সেখানে তিনি বলছিলেন যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে আমাদের পলিটিশিয়ানরা, আমাদের রাজনীতিবিদরা একে অপরের সঙ্গে কথা বলেন না, খারাপ সম্পর্ক, মুখ দেখা দেখে অনেক সময় বন্ধ থাকে, কিন্তু আমরা এখানে 3 দলের
বড় যে 3টি দল তিনি বলছেন প্রফেসর ইউনূসের বাসায়, তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এসেছি এবং তারা এখানে ইউনাইটেডলি কথা বলছে, তারা অ্যানোনিমাসলি কথা বলছে, তারা একসঙ্গে আছেন। এটি এবং আমি সবাইকে কিন্তু এটি বলেছি যে আমরা হচ্ছে আউটগোয়িং গভর্নমেন্ট, প্রফেসর ইউনূস বলছেন, এবং তারা হচ্ছেন আপকামিং গভর্নমেন্ট। তখন তাদের ভিতরে একটা মুখ চাওয়াচি হয়েছে আসলে কারা সরকারি দলে আসছে কিংবা কারা বিরোধী দলে আসছে। এগুলো বলে প্রফেসর ইউনূস যেটা বোঝাতে চেয়েছেন যে নির্বাচন হলে যে দলই ক্ষমতায় আসুক না কারণ বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ, সেই জন্যই সম্ভবত তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন, ইউনাইটেড বাংলাদেশ ইন ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতিসংঘে। এটি হচ্ছে প্রেক্ষাপট। প্রফেসর ইউনূসের আজকে সেই অর্থে কোনো জাতিসংঘের কোনো কর্মসূচি নেই, সেটি সমাপ্ত হয়েছে গতকালকে। আজকে এখানে শনিবার সরকারি ছুটির দিন, আগামীকালকেও সরকারি ছুটি রয়েছে। এর মধ্যে প্রফেসর ইউনূস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যেমন আজকে বিকালে বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং বাংলাদেশে এখানে যে হাই কমিশন, তাদের আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনের মতো রয়েছে, যেটাকে বলা হচ্ছে যে এনআরপি কানেক্টস ডে। সেখানে প্রায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারী তারা অংশ নেবেন। জি অসংখ্য ধন্যবাদ মাহফুজ মিশু। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় হাইড্রোলিক লিভার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 8 শ্রমিক। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা 7টায় নগরীর সাগরিকা এলাকায় একটি লোহার ডিপোতে হাইড্রোলিক লিভার বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় দগ্ধ 6 শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 2 জনকে পাঠানো হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আহতরা হলেন আব্দুল কাদের, আবুল কাশেম, মোহাম্মদ করিব, আব্দুল জলিল, আবুল বশর খান, জামাল হোসেন, মোহাম্মদ রাসেল এবং বাহারুদ্দিন। দগ্ধদের মধ্যে 2 জনের 85%, 4 জনের 30%, 2 জনের 15% করে পুড়ে গেছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আমরা দেখছিলাম ঘটনাটা মর্মান্তিক। এই ঘটনায় আসলে আহতদের সবশেষ অবস্থাটা কি, ডক্টর কি বলছেন, আর বিস্ফোরণের কারণ কি কিছু জানা গেল কিনা? বিস্ফোরণের যে ঘটনাটা, আমরা এখানে যারা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে তুলনামূলক যারা কম শরীরে পুড়ে গেছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বললেন, হাইড্রোলিক জগ কাটতে গিয়ে এই বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে 8 জন একেবারে ঘটনাস্থলেই শরীরের বিভিন্ন অংশে তাদের পুড়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি একেবারে 15% থেকে 85% পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে এবং এই যে যারা পুড়েছে তাদের মধ্যে 2 জনের 85%, 4 জনের 30% এবং 2 জনের 15% শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে। এদের মধ্যে যারা 8 জন এসেছিলেন তাদের মধ্যে মোহাম্মদ করিম নামে একজন আইসিইউতে আছেন এবং মোহাম্মদ জলিল এবং তারা শরীরে এক প্রকার গরম একরকম আভা অনুভব করেন। এরপরে তারা দেখতে পান কারো কারো শরীরের বিভিন্ন অংশে জ্বলছে, কারো কারো পুড়ে গেছে এবং এরপরে তারা দেখতে পান কারো কারো শরীরের বিভিন্ন অংশে জ্বলছে, কারো কারো পুড়ে গেছে এবং যারা 85% যাদের পুড়েছে তাদের অবস্থা বেশ গুরুতর এবং তাদের শরীরের পুরো অংশটাই অনেকটা পুড়ে গেছে তেমনটা তারা বলছেন এবং ডাক্তাররা বলছেন তারা তাদের মতো চেষ্টা করছেন এবং এই যে যারা আছেন তাদেরকে যদি ঢাকায় আরো বাকিদের রেফার করতে হয় সেটাও তারা সেই প্রস্তুতিতে রেখেছেন। ধন্যবাদ জোবায়েদ, চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার বিস্ফোরণে দগ্ধদের খবর। আগুন নেভাতে গিয়ে এ যাবৎ আত্মত্যাগ করেছেন 51 জন ফায়ার ফাইটার। সর্বশেষ টঙ্গীতে কেমিক্যালের গুদামে আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল 3 জনের। সবশেষ মারা গিয়েছেন ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। এখনও একজন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। আগুন থেকে মানুষ ও সম্পদ রক্ষায় যারা সবার আগে এগিয়ে যান তাদের জীবন কতটা ঝুঁকিপূর্ণ তা সবসময় থেকে যায় লোকচক্ষুর আড়ালে। টঙ্গীর কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ পর্যন্ত অকাতরে জীবন বিলালেন 3 জন। সবশেষ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম জীবন উৎসর্গ করলেন। চাকরি জীবনে 9টি বছরে বহুবার এসেছেন এই সদর দপ্তরে। প্রশিক্ষণ নিয়েছেন জীবন বাজি রেখে কাজ করার। সেই নাইম জীবন দিয়ে শপথ রেখেছেন। আজ নাইম তার অফিসে এসেছেন নিথর দেহে। গার্ড অফ অনার দেন অগ্নিসেনাদের একটি চৌকস দল।
জান্নাতুল নাইমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানাজায় অংশ নেন স্বজন সহকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে শেষবারের মতো নাইমকে বিদায় জানান তারা। নাইমের পরিবার তাদের সন্তানের জন্য উপস্থিত সকলের কাছে দোয়ার আবেদন জানান। টঙ্গীর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার নুরুল হুদা শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। সবশেষ 2022 সালে সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ যায় 13 জন অগ্নিসেনার। এর আগে 2008 সালে 4 জন এবং 2000 সালে আত্মত্যাগ করেন আরও 3 ফাইটার। ফায়ার সার্ভিসের হিসেবে এ যাবৎ সংখ্যাটা 51। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যারা গত 16-17 বছর ধরে ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম খুনের সাফাই গিয়েছে, সেসব গণমাধ্যম টিকে থাকার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তার মাল্টিমিডিয়া উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য, কিন্তু বিগত বছরগুলোই দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ভিন্ন মতের কণ্ঠস্বর দমন করা হয়েছে। সঠিক তথ্য প্রকাশ এবং এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনের জন্য একটি দায়িত্বশীল পত্রিকা থাকা দরকার বলে মনে করেন তিনি। ডাকসু নির্বাচন প্রসঙ্গে বলেন, এই নির্বাচনের ব্যালট গোপনীয় কোনো সরকারি প্রেস থেকে না করে নীলক্ষেত থেকে ছাপিয়ে প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি উচ্ছেদ করা হলো। 19 সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে এই বিষয়ে প্রতিবেদন প্রচারের পর বিষয়টি নজরে নেয় ডাকসু। নবনির্বাচিত সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে এবং প্রেক্টোরিয়াল বডির সহায়তায় চালানো হয় এই উচ্ছেদ কার্যক্রম। মেট্রো রেলের নিচে গড়ে ওঠা অস্থায়ী বস্তি আর ছিন্নমূলদের আস্তানা নিয়ে ছিল নানা অভিযোগ। ঢাবি এলাকায় রাত নামলেই বাড়ে আতঙ্ক। মাদক সেবন তো নিয়মিত ব্যাপার, ঘটে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। চারিদিকে পলিথিন মোড়ানো, উপরে টাঙানো কম্বল এবং নিচে বিছানো আছে পাটি। এমন অস্থায়ী ঘরে থাকতে পারবেন কমপক্ষে 2 থেকে 3 জন। 19 সেপ্টেম্বর মেট্রো রেলের নিচে দিনে অসহায় মানুষের আশ্রয়, রাতে অপরাধের আঁকড়া শিরোনামে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। এরপরই শনিবার দুপুরে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় চালানো হয় উচ্ছেদ অভিযান। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সহযোগিতায় হয় এই অভিযান। এ সময় মাদক গ্রহণের সরঞ্জাম সহ একজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের এই সিকিউরিটি কনসার্নের জায়গা থেকে আমরা চেষ্টা করছি এই সমস্ত যারা এরকম মাদকাসক্ত ব্যক্তিরা এখানে আছে, মাদক ব্যবসায়ীরা আছে, ছিন্নমূল ভবঘুরে পাগল যারা আছে, এদেরকে এখান থেকে বের করে দিয়ে আমাদের ক্যাম্পাসটা সেভ করা। উচ্ছেদ করা হয় মেট্রো রেল পিলারের নিচে থাকা ছোট ছোট প্লাস্টিক আর কাপড়ের ঘর। উদ্ধার করা হয় চুরি ছিনতাইয়ের মালামালও। ওরা যেহেতু থাকে এই কারণে অপরাধের মাত্রাটা বেড়ে যায়, কারণ হচ্ছে ওরা বিভিন্ন মাদকের শক্তির সাথে ওরা জড়িত। আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে তারা চলার সময় দেখা যাচ্ছে যে ভবঘুরে পাগল বা অন্য কোনো মানুষদের দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একটা ক্যাম্পাসের শিক্ষার জন্য তো এটা স্বাভাবিক পরিবেশ না। ইফার হলের সাম্য ভাই উনি মারা গেছে আর কি, এইভাবে ওনাকে ছুরিকাঘাত করে নিহত করা হয়েছে। তো এটা আমাদের জন্য কতটা কনসার্নিং একটা বিষয়। তো রাতের বেলা এই ধরনের যারা দিনের বেলা সাধারণ মানুষ হিসাবে থাকে, অসহায় মানুষ হিসাবে থাকে, রাতের বেলা আপনারা অভিযান চালালে দেখবেন যে এদের কাছে আপনি ধরেন যে চাপাতি পাচ্ছেন বা ধরনের ভয়ঙ্কর অস্ত্র পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হলেও একই চিত্র দেখা যায় রাজধানীর অন্যান্য সড়ক, ফ্লাইওভার আর আন্ডারপাসের নিচে। রাজধানীর আধুনিকতার প্রতীক মেট্রো রেলের নিচে যখন অপরাধপ্রবণ এলাকা গড়ে উঠেছে, তখন প্রশ্ন থেকে যায়, শুধু উচ্ছেদ অভিযানই কি যথেষ্ট? রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নজর দেব আন্তর্জাতিক খবরে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপাথির সমাবেশে পদদলিত হয়ে 6 জন শিশু এবং 16 জন নারী সহ অন্তত 34 জন নিহত হয়েছেন। এই ঘটনায় চিকিৎসাধীন আরও অর্ধশত মানুষ। জানা গেছে, তামিলনাড়ুর করুরে আয়োজিত তামিলগা ভেট্রি কাজাগামের রাজনৈতিক জনসভায় একত্রিত হয় লাখেরও বেশি মানুষ। প্রিয় অভিনেতাকে দেখতে 6 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করে ভক্তরা। সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড় ও ধাক্কাধাক্কি। প্রচণ্ড ভিড়ে অচেতন হয়ে পড়ে অনেকে। এক পর্যায়ে পদদলিত হয়ে প্রাণ যায় অন্তত 34 জনের। নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে প্রশাসন। এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্টালিন। দুর্ঘটনায় হতাহতদের জরুরি চিকিৎসার নির্দেশ দেন তিনি।
41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় মাঠে গড়াবে খেলা। রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের আসরে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে দুই দেশের। রাজনৈতিক অস্থিরতায় সম্পর্কটা ক্রমেই যেন তেতো হয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের। সম্প্রতি সেই টানাপোড়েনের ছায়া পড়েছে মাঠে। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব দেখা দিয়েছে এশিয়া কাপে। ভারত অধিনায়কের হাত না মেলানো কিংবা খেলা শেষে ড্রেসিং রুম বন্ধ করে দেওয়া ছিল আলোচনার শীর্ষে। তবে পাকিস্তানও যে নীরবে বিষয়গুলো হজম করেছিল তা কিন্তু নয়। বাউন্ডারি লাইনে হারিস রফের প্লেন ক্র্যাশ এবং সাহিবজাদা ফারহানের AK-47 উদযাপনে উত্তপ্ত হয় খেলার মাঠ। যদিও এই কর্মকাণ্ডগুলোকে জবাব হিসেবে মানতে নারাজ তারা। মাঠে অঙ্গভঙ্গি যাই হোক না কেন, খেলায় অবশ্য চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ এগিয়ে ভারত। সবশেষ 4 টি-20তেই পাকিস্তানকে হারিয়েছে তারা। 1984 সাল থেকে যাত্রা শুরু হওয়া এশিয়া কাপের ওয়ানডে ও টি-20 ফরম্যাট মিলিয়ে 17তম আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটি। টানা 6 ম্যাচ জিতে আসরের সবচেয়ে সফল দল হয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগে অন্যদের চেয়ে কেন তারা আলাদা তা এরই মধ্যে প্রমাণ করেছে দলটি। 200-র উপর স্ট্রাইক রেটে অভিষেক শর্মা 309 রান কিংবা কুলদীপ যাদবের 6 ইকোনমিতে 13 উইকেট যে কোনো দলের জন্য হতে পারে ভাবনার কারণ। অন্যদিকে পাকিস্তান মানেই যেন অনিশ্চয়তা ভরা একটি দল। এক মুহূর্তে হতাশ করার পরই যেন জন্ম দেয় নতুন কোনো বিস্ময়ের। বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত হারের মুখ থেকে ফিরে আসাই যেন সেই কথাটি মনে করিয়ে দেয়। মাঠ হোক কিংবা মাঠের বাইরে, ভারত পাকিস্তান মানেই উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। সেখানে এশিয়া কাপের মঞ্চে 41 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে এমন দুই দলের লড়াই মরুর বুকে সূর্যের খরতাপের মাত্রাকেও ছাড়িয়ে যাবার অপেক্ষায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। EDF Aluminium, the first premium brand in Bangladesh. দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।